পানি ব্যবসা 10 মতো নদীর পানি খেয়েছি। রান্না বাড়া যা ছিল এই পানি দেয়া। বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল, কারখানার বর্জ্যে নদী হয়েছে ভাগাড়। দুর্গন্ধযুক্ত কালো পানিতে মাত্রাতিরিক্ত ভারী ধাতু, লাইফ সাপোর্ট থাকলেও দেখার নেই কেউ। আইএমএফের 10 শর্তের 9টি পূরণ, ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ওয়াশিংটনের সম্মেলন শেষেই ঢাকায় আসছে প্রতিনিধি দল। রোহিঙ্গা সংকট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক মহল, ভরণ পোষণের অর্ধেক অর্থও মেলেনি। আন্তর্জাতিক সংস্থাগুলোই প্রত্যাবাসনে বড় বাধা, শক্ত ভূমিকা নেওয়ার তাগিদ। ভোরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল, দুর্গন্ধযুক্ত কালো পানিতে অস্তিত্ব মিলছে ভারী ধাতুর। মৃতপ্রায় নদীটির পানি ল্যাবে পরীক্ষায় মাত্রাতিরিক্ত আর্সেনিক, ভারী ধাতু, লেড, ক্রোমিয়ামের প্রমাণ পেয়েছে সময় সংবাদ, যার প্রভাবে কমেছে অক্সিজেন। পরিবেশবিদরা বলছেন লাইফ সাপোর্ট থাকলেও ফুরিয়ে যায়নি মৃতপ্রায় নদীটির বেঁচে থাকার আশা। শক্ত হাতে দেখভাল করলে আবারও প্রাণ পেতে পারে বুড়িগঙ্গা। বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই এর দুপাশে গড়ে উঠেছিল নতুন সভ্যতা, অথচ সেই সভ্য জগতের মানুষেরাই দিনে দিনে গলা টিপে যেন হত্যা করেছে এই নদীকে। এখন এই বুড়িগঙ্গার পানির প্রতিটি ফোঁটা যেন বিষের কণা। কিভাবে হলো আর কী বা আছে এখন এই পানিতে, সেই অনুসন্ধানেই সময় সংবাদ। গল্পের শুরুটা নাসির মিয়াকে দিয়ে। 3 দশক হলো দাঁড় বাইছেন বুড়িগঙ্গায়। এক সময় পান করলেও এখন তা স্পর্শ করতেও রাজি নন তিনি। 98 পর থেকে এই বুড়িগঙ্গার পানি আস্তে 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 খারাপ হইতেছে। আমরা নৌকা পাইছি, নদীর পানি খাইছি, পানি ব্যবসা 10 মতো নদীর পানি খাইছি। কারণ আমার 1 লক্ষ টাকা তুমি আমি এটার মধ্যে তুমি একদিন না ভাবো আমি নাম না। রাতারাতি কি বদলে গেছে এই নদী? বছরের পর বছর অযত্ন আর অবহেলার মাসুল এখন এই কালো পানির প্রবাহ। দুই ধারেই পাল্লা দিয়ে চলছে দূষণ। আশপাশের বিস্তীর্ণ এলাকার কারখানার বর্জ্য ব্যবস্থাপনার যেন একটাই সমাধান বুড়িগঙ্গা। দিনে দিনে তাই পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। পাউডার আর ময়লা ছিল, ময়লাগুলো ধুয়ে তারপর অন্য জায়গায় আমরা ডেলিভারি দিই। কেমিক্যালের মাল এলডি নিয়ে এসে পরে মালটা ধুই, পাউডার দিয়ে আগে পারে মালটা ধুই। চতুর্দিক থেকে বর্জ্য আইসা এখানে বুড়িগঙ্গার পানি দূষিত করছে। এখানে কে দেখার মতো কেউ নাই। এই ময়লা বজ্র আবর্জনা এগুলো যাতে নদীতে না ফেলায় এই ব্যবস্থা করা উচিত। 2-2.5 দশক আগে স্মৃতি হাতড়ে সেই বুড়িগঙ্গা ফেরত চায় দুই তীরের মানুষ, মুক্তি চায় এই অভিশাপ থেকে। আগে তো অনেক ভালো ছিল, আগে ধরে আমরা হাতে রয়েছি। মৌসুল খাইতাম, লইতাম, সব করতাম। রান্না বাড়া যা ছিল এই পানি দেয়া। এখন করা পাই না। আমাদের এখানে কোনো সিস্টেমই নাই ময়লা ফালানোর, সব এই যে নদীর পার ফেলে, এই কারণে এই যে অবস্থা। দীর্ঘদিন ধরে ধুঁকতে ধুঁকতে বুড়িগঙ্গার পানির রং যে কালো হয়ে গেছে সেটি আর নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তাহলে এই কালো পানির মধ্যে আছেটা কি, সেটি এখন পরীক্ষার বিষয়। আর তাই করতে 1 বোতল পানি, যা স্বাভাবিক পানির চেয়ে পুরোপুরি রং ভিন্ন, সেই পানি নিয়ে এবার যাব ল্যাবে পরীক্ষা করতে আসলে এই পানির মধ্যে কি আছে। ল্যাব টেস্টে মিলল যেন আরও ভয়াবহ চিত্র। প্রতি লিটার পানিতে মিলছে 5 থেকে 45 পিস মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। আর্সেনিক পানিতে আদর্শ মাত্রা 10 মিলিগ্রাম, কিন্তু এখানে প্রতি লিটারে মিলছে 58 থেকে 98.44 মিলিগ্রাম প্রতি লিটারে। ভয়াবহ ক্ষতিকর লেড 10 মিলিগ্রামের আদর্শ মাত্রা হলেও বুড়িগঙ্গায় মিলছে 50 থেকে 66 মিলিগ্রাম প্রতি লিটারে। ক্রোমিয়ামের আদর্শ মাত্রা 5 মিলিগ্রাম হলেও বুড়িগঙ্গায় মিলছে 70 থেকে 120 মিলিগ্রাম প্রতি লিটারে। ক্যাডমিয়ামের আদর্শ মাত্রা 3 হলেও বুড়িগঙ্গায় তা মিলছে 8 থেকে 11 মিলিগ্রাম পর্যন্ত।
পানিতে দ্রবীভূত অক্সিজেন 5 মিলিগ্রাম প্রতি লিটারে হলেও এখানে তা নেমে এসেছে 0.02 মিলিগ্রাম থেকে 1 মিলিগ্রাম প্রতি লিটারে, যার কারণে এই নদীতে প্রাণীর অস্তিত্ব এখন প্রায় বিপন্ন। এইটাকে আমি অবশ্যই বলবো বিষাক্ত পানি, কারণ কি এটা দেখলেই তো বোঝা যায়। আর এই পানির মাছ তো আমরা যদি মাছ থাকতো এটা দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু এটা কিন্তু বিভিন্ন ডিজিজ হইতো। পরিবেশবিদরা বলছেন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা তদারকি সংস্থা কেউই বুড়িগঙ্গার এমন পরিণতির জন্য দায় এড়াতে পারবেন না। তবে সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে লাইফ সাপোর্ট থেকে এই নদীকে বাঁচিয়ে তোলার সময় এখনো ফুরিয়ে যায়নি। ঢাকা সিটি কর্পোরেশনগুলো এবং আমাদের ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড সবাইকে একযোগে কাজ করতে হবে যেন এই বর্জ্যমুক্ত করতে পারি। যে ইন্ডাস্ট্রিগুলো অনুমোদন নিয়ে করা আছে সেগুলো যেন তাদের ইটিপি বা এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যেন পানিগুলোকে বর্জ্যমুক্ত করে এই নদীতে ফেলে। সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করা গেলে 5 থেকে 10 বছরেই আবারও জীবন্ত সত্তায় বুড়িগঙ্গাকে ফিরিয়ে আনা সম্ভব বলেই মনে করেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দখল ও দূষণে খুলনা বিভাগের 22টি নদী এখন মৃতপ্রায়। কমছে ফসল উৎপাদন, হুমকির মুখে জেলেদের জীবিকা। বন্ধ হচ্ছে একের পর এক বাণিজ্যিক নৌরুট। নদী বাঁচাতে পরিকল্পনাতেই সীমাবদ্ধ পানি উন্নয়ন বোর্ড ও নদী বন্দর কর্তৃপক্ষ। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন। মাত্র 2 বছর আগেও প্রবাহমান খুলনার বটিয়াঘাটার এই ভদ্রা নদীতে এখন শুধুই পলি। নৌযান চলাচল করতে না পারায় সাঁকো তৈরি করে নদী পার হন স্থানীয়রা। শুধু এই নদী নয়, বেসরকারি সংস্থা বেলার জরিপ অনুযায়ী দক্ষিণাঞ্চলের অন্তত 22টি বড় নদীর অবস্থা সংকটাপন্ন। খুলনা নদীবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে জেলার বিভিন্ন নদী দখল করে 64টি অবৈধ স্থাপনা তৈরি করেছে দখলদাররা। আর পানি উন্নয়ন বোর্ড জানায় খুলনায় নদীর পাড়ে গড়ে উঠেছে অর্ধশত ইটভাটা। সেই সঙ্গে অপরিকল্পিতভাবে বাঁধ, সেতু ও স্লুইস গেট নির্মাণ, খালের সঙ্গে নদীর সংযোগ বিচ্ছিন্ন করা ও পলির অব্যবস্থাপনার কারণে নদীর অবস্থা সংকটাপন্ন হয়ে উঠছে। ফলে এসব এলাকার কৃষি জমিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ফসল চাষের জন্য কৃষকরা পাচ্ছেন না পর্যাপ্ত সেচের পানি, জেলেরা হয়ে পড়ছেন কর্মহীন। আমরা নদীতে মাছ ধরেছি, ইলিশ মাছ বা বিভিন্ন রকম মাছ, সে সমস্তগুলো বন্ধ হয়ে গেছে। নদী বুঝে গেলি আমাকে বিল, খাল, বাড়ি ঘর, পানি চুনি সরাজ যখন লাইন থাকবে না তখন আমরা ক্ষতিকার হয়ে যাবো। কৃষক যারা তারা পানি চুনি পাচ্ছে না, নদী বড়ট হয়ে যায়, তো সবারই সমস্যা। নদীর এমন সংকটাপন্ন অবস্থায় হুমকির মুখে পড়েছে এ অঞ্চলের নদীকেন্দ্রিক অর্থনীতিও। একসময় 20টিরও বেশি রুটে এ অঞ্চল দিয়ে পণ্যবাহী জাহাজ, কার্গো সহ বিভিন্ন নৌযান চলাচল করত, যা গত এক যুগে কমে দাঁড়িয়েছে 4 থেকে 5টিতে। আর পণ্য পরিবহন কমেছে বছরে গড়ে 150 কোটি টাকারও বেশি। তাই ব্যবসায়ীদের দাবি দ্রুত নদীগুলো সচল করার। নাব্যতা সংকটের কারণে আমাদের নৌযানগুলো ঠিকভাবে চলাচল করতে পারছে না। আপনি দেখবেন যে শোলমারি নদী সিল্টেড হয়ে গেছে, খুব দ্রুত সময়ের ভেতরে এটা সিল্টেড হয়ে গেছে। অনতিবিলম্বে এটাকে ড্রেজিং করতে হবে। নদী বাঁচাতে সংশ্লিষ্ট 2 সরকারি দপ্তর শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ। ইতিমধ্যে আমরা একটি স্টাডির প্রস্তাবনা প্রেরণ করেছি। স্টাডিটা সম্পূর্ণ করা গেলে আমাদের খুলনার নদ নদীগুলোর যে সমস্যা, এগুলো আইডেন্টিফাই করে সেইভাবে প্রকল্প প্রণয়ন করা যাবে। এগুলি আমরা পর্যায়ক্রমে আমাদের পরিকল্পনা আছে, আমাদের এই নৌপথকে সচল করার জন্য আমাদের ড্রেজিং ডিপার্টমেন্ট আছে, তারা কাজ করবে। খুলনা বিভাগে মোট 87টি নদীর মধ্যে 52টি স্থানীয় নদী, 5টি আঞ্চলিক নদী, তালিকাবিহীন নদী 22টি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। অন্য প্রসঙ্গ, আইএমএফের 10টি শর্তের 9টি পূরণ করেছে বাংলাদেশ। ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সোমবার ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহে ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। মহামারী করোনা বা পরাশক্তি দেশগুলোর স্বার্থের দ্বন্দ্বে যে যুদ্ধ, তার কোনো কিছুতেই নেই বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশগুলো। তবে বিশ্বায়নের যুগে এসব হানাহানির শিকার হতে হচ্ছে নিম্ন আয়ের দেশগুলোকেই। মহামারী ও যুদ্ধের অজুহাতে গেল 2 বছরে বেড়েছে জিনিসপত্রের দামও।
প্রত্যাশা রয়েছে আসছে বছরগুলোতে চাঙ্গা হবে বিশ্ব অর্থনীতি। সেক্ষেত্রে শঙ্কা তৈরি করেছে পরিসর বৃদ্ধি হওয়া নয়া যুদ্ধ পরিস্থিতি। এমন অবস্থায় IMF এর বসন্তকালীন বৈঠকে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, শান্তি ও সংঘাত একসাথে চলে না, গুরুত্ব দেন পরিবেশের ভারসাম্য রক্ষায়। We have been working on that to reduce the carbon footprint, to offset the emissions we cannot eliminate associated with our participants traveling to Washington. বৈশ্বিক নানা সংকটে চাপে পড়ে বাংলাদেশ দ্বারস্থ হয়েছিল IMF এর। রিজার্ভ সহায়তা দিতে সে সময় সংস্থাটি 10 দফা শর্ত জুড়ে দেয় বাংলাদেশকে। IMF এর বসন্তকালীন বৈঠকের প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানালেন, তৃতীয় কিস্তির ঋণের জন্য দেয়া 9টি শর্তই পূরণ করেছে বাংলাদেশ। 10টার মধ্যে 9টাই মিট করেছি, একটা ছাড়া, সেটা হলো রিজার্ভ। সো রিজার্ভ আমরা এখন বিল্ড আপ করছি, এটা তারাও জানে যে আমরা কি অ্যাকশন নিয়েছি। সো আই ডোন্ট থিঙ্ক যে আমাদের যে কিস্তি ছাড় করা হবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তৃতীয় কিস্তির ঋণ ছাড়ের প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে IMF প্রতিনিধি দল আসবে বলেও জানান গভর্নর। আমাদের তো এটা 26 সাল পর্যন্ত প্রোগ্রাম, ওরা একটা যখন শেষ হয়ে যায় তখন আরেকটা নিয়ে কাজ শুরু করবো। বাট সেই জিনিসটা শুরু হবে ঢাকায়, ওরা নেক্সট উইকে আসতেছে, তখন এর মধ্যে আর না। এদিকে মরিশাস থেকে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজ করতে দেশটির সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের সঙ্গে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। IMF এর প্রথম দিনের বৈঠকে সরকারি বেসরকারি খাতের উন্নয়নে বিশ্ব ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সঙ্গে আলাদা বাজেট নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের। সেক্ষেত্রে আগামী আরও কয়েকদিনে বিভিন্ন বিষয়ে অর্থবহ আলোচনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলের সদস্যরা। IMF কার্যালয় থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন। রোহিঙ্গা সংকট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। 2023 সালে ভরণ পোষণে চাহিদার অর্ধেক অর্থ যোগান হয়নি। পররাষ্ট্র সচিব বলছেন, আন্তর্জাতিক মহল বাংলাদেশে রোহিঙ্গাদের স্থায়ী করতে চাচ্ছে। আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোই রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা। শর্ত উপেক্ষা করে শক্ত ভূমিকা নিতে হবে বাংলাদেশকে। তাজওয়ার মাহমুদের প্রতিবেদন। বাংলাদেশে আশ্রয় নেয়ার পর থেকে রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য গঠন করা হয় জয়েন্ট রেসপন্স প্ল্যান। জাতিসংঘের সমন্বয়ে 117টি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা আসে এই প্রক্রিয়ার মাধ্যমে। তবে শুরু থেকে এখন পর্যন্ত কোনো বছরই পর্যাপ্ত পরিমাণ অর্থের যোগান দিতে পারেনি আন্তর্জাতিক সংস্থাগুলো। তথ্য বলছে 2017 সালে চাহিদার 73%, 18তে 72, 2019 সালে 75, 20 সালে 65, 21 সালে 72, 2022 সালে 62 এবং সবশেষ 2023 সালে চাহিদার সর্বনিম্ন 49% অর্থের যোগান এসেছে রোহিঙ্গাদের জন্য। এবছর রাখাইনের এই জনগোষ্ঠীর মৌলিক চাহিদা মেটাতে 85 কোটি 24 লাখ ডলারের চাহিদা সমন্বিতভাবে তুলে ধরেছে বাংলাদেশ ও জাতিসংঘ, যা গত বছরের তুলনায় কম। তবে এই অর্থের কতটা যোগান মিলবে তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইউক্রেন ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ে নতুনভাবে দানা বাঁধায় রোহিঙ্গা সংকট থেকে অনেকটাই সরে গেছে আন্তর্জাতিক মহলের নজর। ফলে প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে সরকারকে। আন্তর্জাতিক মহলের এখন দাবি রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ী করা, তবে প্রত্যাবাসন ছাড়া বিকল্প ভাবছে না বাংলাদেশ। তারা নানা রকমের কথা বলছে যে আমরা যাতে আরও লাইভলিহুডের ব্যবস্থা করি বা আমরা যাতে তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডের বেশি বেশি করে সুযোগ দেই। তো সেটা তো আসলে কোনো সলিউশন না। আমাদের মেইন সলিউশন হচ্ছে কি এদেরকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া। বাংলাদেশ গভর্নমেন্টের যদি আমরা হিসাব করি তাহলে তো বিলিয়নস অফ ডলার আমরা অলরেডি খরচ করে ফেলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর নানা শর্তই বাধা রোহিঙ্গা প্রত্যাবাসনে। শর্ত উপেক্ষা করে প্রত্যাবাসনে কড়া পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে, নয়তো একসময় রোহিঙ্গাদের পুরো খরচই বহন করতে হবে বাংলাদেশকেই। মায়ানমার এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনায় আমরা ওদের ফেরত পাঠাতে পারবো বলে আমার বিশ্বাস। বাধা দেয় অন্যরা, বাধা দেয় তারা বলে যে ওখানে কন্ডিশন এনভায়রনমেন্ট হয় নাই, এই অবস্থায় পাঠাবেন না। মাঝখানে তো ওরা নিতে চেয়েছিল প্রথম গ্রুপ, তারপরে বিদেশিরা বিভিন্নভাবে আটকালো। UNHCR তারা কোনো দেশেই এই রিফিউজি যেখানে আসছে, যেখানে তাদের দেখভাল করে, কোনোদিন তারা তাদের স্বদেশে পাঠাইতে পারে না। প্রাপ্ত অর্থ থেকেও রোহিঙ্গাদের স্বার্থে কতটুকু ব্যয় করে আন্তর্জাতিক সংস্থাগুলো তা নিয়েও প্রশ্ন রয়েছে সদ্য সাবেক এই পররাষ্ট্রমন্ত্রীর। টাকাটা কিভাবে ব্যবহৃত হয় আমরা কিছুই জানি না। সেটা UN এজেন্সিগুলো খরচ করে, কোথায় খরচ করে, কিভাবে করে, তার কোনো হিসাব নিকাশ আমাদের কখনো দেয় না। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।
গণসংযোগে ব্যস্ত রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলা নির্বাচনের প্রার্থীরা। তবে বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থায় জাতীয় পার্টির একক প্রার্থীরা। ভোটাররা বলছেন উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। জাতীয় নির্বাচনের পর আবার ভোটের হাওয়া তৃণমূলে। দিন দিন বাড়ছে উৎসবের মাত্রা। কারণ এবারের নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, তাই প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে বেশ। প্রথম ধাপে রংপুরের কাউনিয়া ও পীরগাছায় হবে উপজেলা নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন দাখিলও। আগামী 17 তারিখ জেলা নির্বাচন অফিসের মনোনয়নপত্র বাছাই হবে। 22 তারিখ প্রত্যাহারের শেষ তারিখ, 23 তারিখ প্রতীক বরাদ্দ হবে এবং 8ই মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন বিমুখ বিএনপি মাঠে নেই। দলীয় বাধা না থাকায় পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের 4 জন আর কাউনিয়া উপজেলায় 2 জন প্রার্থী। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ না, বৃহত্তর স্বার্থের কথা যদি চিন্তা করে এবং আগামী প্রজন্মের কথা চিন্তা করে, তাহলে আমি মাসুদ 1 নম্বরে থাকবো। আমার প্রথম কাজ হবে পীরগাছার 100 কিলো রাস্তা আগামী 4 বছরের মধ্যে পাকা করা। আমার রাস্তা ছাড়া আর কোনো কাজ নেই। শিক্ষার মান উন্নয়ন করা, চিকিৎসার মান উন্নয়ন করা। আমার দল একদম আমাদের 81টা ওয়ার্ড থেকে শুরু করে আমাদের একদম পূর্ণাঙ্গ কমিটি যেগুলো আছে সবাই ঐক্যবদ্ধভাবে আমার পেছনে কাজ করতেছে। তবে ভোটাররা বলছেন উপজেলার উন্নয়নে যোগ্যদেরই বেছে নেবেন তারা। বর্তমান যে চেয়ারম্যান হবে, আমি যাচ্ছি এরকম যে কারেন্ট এনার্জি লাইটের মতো, যে সর্বদা জনগণের পাশে থাকবে, জনগণের দুঃখ বুঝবে এবং জনগণের পাশে থেকে সামনের দিকে আমাদের এই সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দ হবে 23 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 8ই মে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। ভালো নেই দেশের রিকন্ডিশন গাড়ির বাজার। গত ডিসেম্বর থেকে টানা আমদানি কমে ফেব্রুয়ারিতে নেমেছে অর্ধেকের নিচে। ব্যবসায়ীরা বলছেন বাণিজ্যিক ব্যাংকে ডলারের অরাজকতা ও শুল্ক ভারে 1.5 বছরে গাড়ির দাম বেড়েছে 35%। বাজার চাঙা করতে অবচয় সুবিধা 15% বাড়ানোর সঙ্গে 20% সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারভিটার। অর্থনীতিবিদরাও দিচ্ছেন শুল্ক কমিয়ে রাজস্ব আদায় বাড়ানোর কৌশলী পরামর্শ। মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, প্রাডো, ল্যান্ড ক্রুজারের মতোই বিলাসী পণ্যের তকমা সেটে বিদেশ থেকে দেশের বাজারে আসে তুলনামূলক কম দামের এলিয়ন, করোলা, এক্সিওর মতো রিকন্ডিশন গাড়ি। ব্যক্তিগত বা উদীয়মান ব্যবসার প্রয়োজন মেটানো যেসব গাড়ি বছর দেড়েক আগে মিলত 18 থেকে 35 লাখ টাকার মধ্যে, বর্তমানে সেসব গাড়ির দাম বেড়েছে 30 থেকে 35%, যা ভাবনায় ফেলেছে ক্রেতাকে। গাড়ির বাজারটা গত 1 বছরের মধ্যে অনেক বেড়ে গেছে, যেটা আমরা একেবারেই ধরার ছোঁয়ার বাইরে চলে গেছে। গাড়ির দাম এত বাড়ার কারণ কি? আমদানিকারকরা জানাচ্ছেন ডলারের দাম বেড়েছে, যা বাড়িয়েছে শুল্ক ভার। একই সঙ্গে বিলাসী পণ্যের তালিকা পড়ায় শতভাগ মার্জিনে এলসি করার সুযোগ দেওয়া হলেও বাণিজ্যিক ব্যাংকগুলোর স্বেচ্ছাচারিতায় তা উঠে যাচ্ছে 150%। এই সব খরচ যোগ হয়ে যখন পড়ছে ক্রেতার কাঁধে, তখন তা চলে যাচ্ছে সামর্থ্যের বাইরে। সবসময় বিলাসবহুল একটা তকমা দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 100% দিবেন আপনি এলসির মার্জিন হিসাবে, আরও 50% এফডিআর করে আমাদেরকে রাখতে হবে। এই ভোগান্তির মধ্যে গত 2টা বছর কিন্তু ব্যবসা করে যাচ্ছি, এখনো সেটা অব্যাহত আছে। গেল ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাসের আমদানি তথ্য বলছে, নভেম্বরে 2401টি রিকন্ডিশন গাড়ি দেশের বাজারে এলেও ধারাবাহিকভাবে কমে ফেব্রুয়ারিতে নেমেছে 1191টিতে। বছর ব্যবধানে ভাটা পড়েছে রাজস্ব আদায়েও। 2021-22 অর্থ বছরে যেখানে সরকারি কোষাগারে জমা পড়েছে 4317 কোটি টাকা, সেখানে 2022-23 অর্থ বছরে রাজস্ব আদায় নেমেছে 3816 কোটি টাকায়। 2 বছর আগে ধরেন ঈদের আগে প্রায় মাসখানেক ধরে 50 থেকে 60টা ইউনিট গাড়ি বিক্রি করতে পারতাম মিনিমাম। এখন প্রায় 50% লেস হয়ে গেছে। যদি আমরা অবচয় যেটা দেয় গভর্নমেন্ট আমাকে 35% অবচয় দিচ্ছে এখন, সেটা যদি আমাকে 50% মিনিমাম করে দেয়, যে দামটা বৃদ্ধি হয়েছে সেটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে আসবে। আরেকটা হলো আমরা গণপরিবহনের সাবস্টিটিউট যে গাড়িগুলো বলি, টোটাল ডিউটি 89%, তো 20% সাপ্লিমেন্টারি ডিউটি যদি তুলে দেয় তাহলে এই গাড়িগুলো সুলভ মূল্যে বিক্রি করা যাবে। অর্থনীতির স্বার্থেই শুল্ক কাঠামো পুনর্বিন্যাসের পরামর্শও দিচ্ছেন অর্থনীতিবিদরা। একটা মধ্যবিত্তের তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আনতে হয় তাহলে একটু বিকল্প চিন্তা করতে হবে, কারণ এক্সিস্টিং যে সিনারিও আছে, যে ট্যারিফ দিয়ে মধ্যবিত্ত আসলে এটাকে অ্যাফোর্ড করাটা কঠিন।
ক্রেতার কাঁধে চাপা শুল্কভার বৃদ্ধির আরেক তথ্যে দেখা যাচ্ছে 2017-18 অর্থবছরে যেখানে 23,075 ইউনিট গাড়ি আমদানির বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 2,590 কোটি টাকা, সেখানে চলতি অর্থবছরের প্রথম 8 মাসে 14,515টি গাড়ির বিপরীতেই এনবিআর আদায় করেছে 2,680 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পানির অভাবে এবারও তিস্তার সেচ প্রকল্প এলাকার 39,000 হেক্টরেরও বেশি জমি সেচের বাইরে থাকছে। এদিকে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তার সেচ প্রকল্প সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। অধিকার কর্মীরা বলছেন, পানির ন্যায্যতা নিশ্চিত ও মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া বিপুল অর্থ খরচ কেবলই অপচয়। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির অভাবে ধুঁকছে উত্তরের প্রায় 2 কোটি মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন তিস্তা। বর্ষা মৌসুমে পানি প্রবাহ গড়ে 2 লাখ কিউসেক থাকলেও শুষ্ক মৌসুমে গড়ে থাকে 2,000 কিউসেক। তবে কোনো কোনো সময় তা নেমে আসে 500 কিউসেকে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে তিস্তা পাড়ের জনজীবন, হুমকিতে জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হবার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়ার কথা ছিল তিস্তা সেচ প্রকল্পের মাধ্যমে, কিন্তু কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, যার মূল কারণ শুষ্ক মৌসুমে পানি শূন্য তিস্তা। নদীটা তারা ড্রেজিং করবে, চ্যানেলটা এক করবে, গভীর করবে, জলাধার নির্মাণ করবে। তিস্তার সঙ্গে যে 22টি শাখা উপশাখা নদী আছে তাদের ডিসকানেক্টেড আছে মূল নদীর সঙ্গে, সেটা আবার তারা সংযোগ ফিরিয়ে আনবে। তবে পানির নিশ্চয়তা না থাকলেও তিস্তার সেচ ক্যানেল সম্প্রসারণ ও সংস্কারের কাজে প্রায় 1400 কোটি টাকা ব্যয় করছে পানি উন্নয়ন বোর্ড। তাদের দাবি, প্রকল্পটির কাজ শেষ হলে 705 কিলোমিটার দীর্ঘ সেকেন্ডারি ও টার্সিয়ারি সেচ ক্যানেলের মাধ্যমে প্রতি বছর অতিরিক্ত 1 লাখ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এর ফলে বছরে উৎপাদন বাড়বে 10 লাখ মেট্রিক টন খাদ্যশস্য। তিস্তায় পানি না থাকলে এই প্রকল্পের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার দাবি, পরীক্ষা নিরীক্ষার পরই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নদী এখানে 4-5 কিলোমিটার বিস্তৃত আছে, সেখানে আমরা সেটা 1600 মিটারে নিয়ে আসব। 1600 মিটারে নিয়ে এসে ড্রেজিং করে আমরা 2 পার বাঁধে দিব। এই সমস্ত পরিকল্পনা নিয়ে প্রকল্প বাস্তবায়ন করলে কিছুটা আমরা হয়তো তখন ফিরে পাবো। তবে এই নদী গবেষক বলছেন, তিস্তার পানি নিশ্চিত করা না গেলে তিস্তা সেচ প্রকল্পের পেছনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তা কোনো কাজে আসবে না। এটা একটা ভুল কাজ, অপরিকল্পিত কাজ। যে জমিগুলোতে আমাদের প্রচুর ভুট্টা হতে পারে, মরিচ হতে পারে, আলু হতে পারে, এই জমিগুলোতে আমাদের এগুলো কাজকেই উৎসাহিত করা দরকার। তিস্তা সেচ প্রকল্প সম্প্রসারণ ও সংস্কারের কাজ এখন পর্যন্ত 40% শেষ হলেও পানির অভাবে বাড়াতে পারেনি সেচের পরিধি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। লালমনিরহাটের আদিতমারিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলা খাদ্য কর্মকর্তা ও অভিযুক্ত ডিলার অভিযোগকারীকে হুমকি ও মীমাংসায় চাপ দিচ্ছেন বলেও অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আমিনুল ইসলামের ছবিতে জিআই সমাপ্ত রিপোর্ট। 2018 সালে মারা যান লালমনিরহাটের আদিতমারি উপজেলার পলাশী ইউনিয়নের রশিদা বেগম। কিন্তু ওই ইউনিয়নের ডিলার এনামুল হক ভরসা বিষয়টি গোপন রেখে উত্তোলন করেন খাদ্যবান্ধব কর্মসূচির চাল। শুধু তাই নয়, মৃত রশিদা বেগমের ছেলে দিনমজুর মমিনুল ইসলাম ও পুত্রবধূ সকিনা বেগমের নামে সুকৌশলে কার্ড তৈরি করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করেন এ ডিলার। বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হলে ভুক্তভোগীকে হুমকি দেয়া সহ বিষয়টি মীমাংসার চাপ দেয়া হচ্ছে। খাদ্যবান্ধব যারা কর্মসূচি যা অফিসার, তারা আমাকে বিষয়টা মীমাংসা করার জন্য ডিলারের সঙ্গে বারে বারে চাপ প্রয়োগ করে। আমার খাদ্য কর্মসূচি থেকে কার্ড আছে, আমি সেই চাল পাই না, সেই চাল ডিলার খাচ্ছে, আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত ডিলারের সাক্ষাৎকার নিতে গেলে ক্যামেরা দেখে সটকে পড়েন এনামুল হক ভরসা। বিষয়টি ধামাচাপা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আক্তার ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আমার মাথায় কি ইয়ে হয়েছে নাকি ভরসা আমাকে একেবারে মাথায় করে নিয়ে বেড়াচ্ছে যে ওনার পক্ষ হয়ে আমি ওনাকে ইয়ে করবো? এখানে আমার কোনো ইয়ে আছে নাকি, স্বার্থ আছে? মুমিনের কথা সম্পূর্ণ মিথ্যা। এটা মিথ্যা নয়তো কি? বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা একটা 3 সদস্য তদন্ত কমিটি গঠন করেছি।
এবং দ্রুততম সময়ে সে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছি এবং সেটি জমা দিলে প্রতিবেদন অনুসারে আমরা ব্যবস্থা করব। খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় এ উপজেলায় 28 জন ডিলার এবং সুবিধাভোগী কার্ডধারী রয়েছেন 11,556 জন। জেআই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট। ভ্রমণে গিয়ে হয়রানির শিকার পর্যটক। কক্সবাজারের হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে হাতিয়ে নিচ্ছে দ্বিগুণ টাকা। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন বিভাগের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পাহাড়, ঝর্ণা আর উঁচু পাহাড় থেকে সমুদ্র দর্শন, যা সবকিছুই রয়েছে কক্সবাজারের আকর্ষণীয় পর্যটন স্পট হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রে। তাই পর্যটকরা সবসময় ছুটে আসেন এখানে। কিন্তু ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাড়তি টাকা নেয়ার। কিশোরগঞ্জ থেকে এই 13 শিক্ষার্থী এখানে ঘুরতে এসে পড়েছেন বিড়ম্বনায়। জনপ্রতি প্রবেশ মূল্য নেওয়া হয়েছে 40 টাকা, অথচ দরপত্র অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জনপ্রতি ফি 30 টাকা, অপ্রাপ্তবয়স্ক জনপ্রতি 15 টাকা, দলগত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জনপ্রতি 15 টাকা ও বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 200 টাকা। কাউন্টারের আশপাশে দেখা যায়নি কোনো প্রবেশ মূল্যের তালিকাও। এতে ভ্রমণে এসে হয়রানির শিকার হচ্ছেন দর্শনার্থীরা। সময় একটা লাইন মেনটেন করে না, সবাই এলোমেলো ভাবে ঢোকার ব্যবস্থা। গেটে ঢোকার টাইমে কোনো মূল্য তালিকা লেখা ছিল না। হিমছড়ি যে উঠছি ওখানে টিকিটের মূল্য নিচ্ছে 40 টাকা করে। শুধু এখানেই নয়, হাজারো সিঁড়ি বেয়ে পর্যটকরা যখন পাহাড়ের চূড়ায় উঠতে হাঁপিয়ে যান, তখন পানি কিংবা আইসক্রিম কিনতে গেলে গুনতে হয় অতিরিক্ত 15 থেকে 20 টাকা। এমন অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ভ্রমণ পিপাসুরা। তাকে বিল দিতে যাচ্ছি, সে আমার কাছে 40 টাকা চেয়েছে, কিন্তু বোতলের গায়ে দেখলাম 25 টাকা লেখা। যেটা মনে করেন আমার 40 টাকা 15 টাকা, আমি 10 টাকা বেশি রাখছি, কারণ আমার ক্যারি কস্ট বেশি। এদিকে ইজারাদার প্রতিষ্ঠানের দায়িত্বরতরা স্বীকার করে জানালেন, শুধুমাত্র 40 টাকার এবং বিদেশিদের জন্য $2 প্রবেশ মূল্য টিকিট রয়েছে। 2 ধরনের টিকিট দিয়েছে, একটা যে আপনাদের এখানে 40 টাকা আর একটা $2 200 টাকা। পর্যটকদের হয়রানি করার কোনো অবকাশ নাই, এটা করা যাবে না। টিকিটের ফি একটা নির্ধারণ করা আছে, এর বেশি নিলে যদি প্রমাণিত হয় তাহলে এটা আমরা আইনানুগ ব্যবস্থা নেব। চলতি বছরের 11 এপ্রিল থেকে ইজারাদার এনআর এন্টারপ্রাইজ হিমছড়ি ইকো ট্যুরিজম কেন্দ্রের দায়িত্ব পায়। একদিকে অব্যবস্থাপনা, অন্যদিকে অতিরিক্ত প্রবেশ ফি আদায়, এমন অবস্থা চলছে কক্সবাজারের হিমছড়ি পর্যটন স্পটে, যা নিয়ে হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। এ থেকে রেহাই চান পর্যটকরা। হিমছড়ির সুউচ্চ পাহাড় থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নাব্য সংকটে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদ এখন ধুধু বালুচর। হেঁটেই নদী পার হচ্ছেন চরাঞ্চলের মানুষ। অপরিকল্পিত ড্রেজিংয়ে বিশাল নদ পরিণত হয়েছে সরু খালে। বন্ধ হয়ে গেছে নৌঘাট ও বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। আতাউল হক সাগরের তোলা ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। থই থই পানির উত্তাল ব্রহ্মপুত্র নদে শুধুই দিগন্তজোড়া ধুধু বালুচর। অনিয়মিত ও অপরিকল্পিত ড্রেজিং এবং উজান থেকে পানি প্রবাহ না থাকায় বিশাল আকার নদ এখন সরু খাল। ঘোড়ার গাড়ি ও ট্রাক্টরই পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে নদী। নাব্যতা সংকটে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি আন্তজেলা নৌঘাট। প্রায় 5 মাস থেকে বন্ধ বালাসী বাহাদুরাবাদ লঞ্চ চলাচল। যাত্রী ও পণ্যবাহী নৌকা মাঝে মধ্যেই আটকা পড়ছে বালুচরে। সরকারি নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে নামমাত্র ও অপরিকল্পিত ড্রেজিংয়ে প্রতি বছর নষ্ট হচ্ছে অর্থ। নদীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ডুবোচর হওয়ার কারণে লঞ্চ তো চলছেই না, নৌকাও চলা খুব ছোটাপ হয়ে দাঁড়াইছে। এখন যে জিনিসটা এখানে ঘাট যদি রাখতে চায়, সরকার হোক, কর্তৃপক্ষ, ঘাট মালিক যারা আছে, সম্পূর্ণভাবে সরকারিভাবে ড্রেজার এখানে রাখতে হবে, তাহলে এই নদীপথটা সুন্দর থাকবে এবং ভালো থাকবে। আমি 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা আমার এখান থেকে যাবো জামালপুর, জামালপুর থেকে বক্সিগঞ্জ, অনেক দূরে। আমার সময়টা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আজকেও আমি আসছি এই 5-7 মিনিটের জন্য আমি নৌকাটা ধরতে পারলাম না। এখন আমি যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছে। যদি আমাদের এলাকায় পানি থাকতো তাহলে হলো যাতায়াত করার একটু সুবিধা হতো আর কি। সবসময় যেন নব্যতাটা থাকে, পানি যেন থাকে, লঞ্চ যেন চলাচল করতে পারে, সেই জন্য ড্রেজিংয়ের ব্যবস্থা রাখার আমরা আবেদন করেছি। জনগণের দুর্ভোগ কমাতে বহুমুখী সেতু বাস্তবায়নের চেষ্টার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই বালাসী বাহাদুরাবাদে একটি বহুমুখী সেতু অথবা টানেল নির্মাণের উদ্যোগ নেবেন এবং এর ফলে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি একসময় উত্তর জনপদের উন্নত অঞ্চল হবে এই ফুলছড়ি সাগাটা।
ব্রহ্মপুত্র নদের ছোট বড় 165টি চরের মানুষ ছাড়াও দুপারের বিভিন্ন জেলার মানুষ যাতায়াত করে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। এক যুগ ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজার পর্যন্ত 12 কিলোমিটার সংযোগ সড়ক। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার বাসিন্দারা। সড়কটি সংস্কারে দায়সারা জবাব এলজিইডি কর্তৃপক্ষের। জামেল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। রাস্তার পিচ উঠে বেরিয়ে আছে ইটের খোয়া, কোথাও কোথাও দেবে গেছে সড়ক। এতে ঝাঁকুনিতে হেলে তুলে চলছে যাত্রীবাহী অটো রিকশা সহ অন্যান্য যানবাহন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শহর থেকে জেলার উলিপুর ছিলমারি সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার পাকা সড়কে একটু পরপরই দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রী ও চালকদের। উপায় না থাকায় ঝুঁকি নিয়ে অসুস্থ রোগী বা গর্ভবতী মহিলাদের নিয়ে যাতায়াত করতে হচ্ছে। যানবাহন নষ্টের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। ফলে 20 মিনিটের পথ যেতে সময় লাগছে ঘণ্টাখানেকের বেশি। ভাঙাচুরে রাস্তা, কোনো যানবাহন চলাচলের উপযোগী না। এখানে অনেক লোকে চলাফেরা করে, অনেক গাড়ি ঘোড়া, মানে স্কুল কলেজের ছাত্রছাত্রী, অনেক সময় লাগে যাওয়া আসা করতে। বৃষ্টি বাদলের দিন তো কাদা দিয়ে ভরপুর হয়ে যায় রাস্তা, খুব সমস্যা হয় এবং ধীরে হয়। এখন সাইকেলও যাইতেও শরীরের সমস্যা হয়। দীর্ঘদিন থেকে আমরা দেখতেছি রাস্তায় কোনো কাজকাম হয় না, আমাদের খুবই অসুবিধা এবং এলাকাবাসীও আমরা খুব কষ্টে আছি। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন চলাচল করেন অন্তত 1.5 লাখ মানুষ। আর সড়ক সংস্কারে গতানুগতিক বক্তব্য এলজিইডির। রাস্তাটা একটা প্রাক্কলন প্রস্তুত করে আমরা ঢাকায় পাঠিয়েছি। ইনশাল্লাহ এই রাস্তাটা অতি দ্রুত প্রশাসনিক অনুমোদন পেয়ে যাবে। আর অনুমোদন পেয়ে গেলে টেন্ডারের মাধ্যমে আমরা ঠিকাদার সিলেক্ট করে ইনশাল্লাহ রাস্তাটার সংস্কারের কাজ সম্পূর্ণ করতে পারবো। 1999 থেকে 2003 সাল পর্যন্ত 3 দফায় 2 কোটি 81 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 12 কিলোমিটার পাকা সড়কটি। পরবর্তীতে এক যুগেও সংস্কার হয়নি সড়কটি। সময় সংবাদ, কুড়িগ্রাম। চলতি বোরো মৌসুমে সোলার সেচ সুবিধায় স্বস্তিতে ঠাকুরগাঁওয়ের চাষিরা। খরচের পাশাপাশি কমেছে ভোগান্তি। এতে বিদ্যুৎ ও শ্যালো মেশিনের চেয়েও জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। মাঠের পর মাঠ, সবুজের সমারোহ, বাতাসে কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। প্রচণ্ড তাপদাহের কারণে প্রতিদিনই ধান খেতে সেচ নিচ্ছেন কৃষক। আবাদের বেশিরভাগ জমিতে শ্যালো কিংবা বিদ্যুৎ চালিত পাম্পে সেচ সুবিধা নিলেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সোলার পাম্প। একটা সময় এ অঞ্চলের কৃষকরা অতিরিক্ত অর্থে বিদ্যুৎ কিংবা শ্যালো চালিত মেশিনে সেচ সুবিধা নিলেও এখন কম খরচে সোলারের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন। কৃষকরা বলছেন 50 শতকের 1 বিঘা জমিতে ধান উৎপাদনে বিদ্যুৎ কিংবা শ্যালো চালিত মেশিনে সেচ নিতে 4 থেকে 5 হাজার টাকা গুনতে হলেও সোলারে মিলছে 2.5 থেকে 3 হাজার টাকায়। অন্যদিকে ভোগান্তির পাশাপাশি মেশিন চুরির আতঙ্ক কেটেছে। তবে বেশ কিছু এলাকায় এমন সেচ সুবিধায় খরচ কিছুটা কমলেও চলতি মৌসুমে বেশিরভাগ ক্ষেত্রেই ধান উৎপাদনে খরচ বেড়েছে বলে অভিযোগ কৃষকের। এতে ধানের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি তাদের। সোলারটা একদিক দিয়ে ভালো, তো কারেন্ট সাশ্রয় হয়। সোলারে যদি আমরা মনে করেন পানি নেই তাহলে খুবই খরচ কম। ধানের দাম নর্মালি 2200 টাকা বস্তা লাগবে, তাহলে লোকের পড়তে হবে, দিলে পড়তে হবে। ধানের দাম যদি সরকার নিয়ন্ত্রণ না করে কৃষক মাঠে মারা যাবে। এই মুহূর্তে 1006 হেক্টর জমি আমাদের সেচ দেওয়া হচ্ছে সোলার পাম্প দিয়ে, এবং এখানে কিন্তু ব্যক্তি পর্যায়ে কিন্তু একজন ব্যক্তি তিনি সোলার এই প্যানেলগুলো তৈরি করে এগুলো কিন্তু তিনি বিক্রিও করে থাকেন। তো একটু পৃষ্ঠপোষকতা পেলে হয়তোবা এটি আমাদের সম্প্রসারণে আরও সহজতর হবে। চলতি মৌসুমে জেলায় 62,080 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1006 হেক্টর জমিতে 300টি সোলার পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন প্রায় 8,000 কৃষক। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। এই মুহূর্তে পাটুরিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদ ও বাংলা নববর্ষের দীর্ঘ 5 দিন ছুটির পর কিন্তু আজকে দ্বিতীয় কর্মদিবসে মানুষ কিন্তু কর্মমুখী হচ্ছে। তবে ঘাট এবং এই যে মহাসড়কে কোনো যানজট না থাকায় মানুষ কিন্তু স্বস্তি নিয়ে তার কর্মস্থলে যাচ্ছে। তবে অভিযোগ একটি, সেটা হচ্ছে যানবাহনগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। আমরা ভোর থেকে দেখছি যেহেতু দীর্ঘ
দীর্ঘ ছুটির পর আজ দ্বিতীয় কর্মদিবস, তাই অনেকে রাতেই কিন্তু পাড়ি দিয়েছে পাটুরিয়া ও দৌলতদিয়া নোডট। তবে পোশাক কারখানাগুলো কিছু আজ আবার আগামীকাল সবগুলো খোলায়। সকালের দিকটা যাত্রী সংখ্যা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়ছে। তবে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রোডে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ রয়েছে। ঘাট এলাকাতে ঈদের আগে যে প্রশাসনিক ব্যবস্থাটা জোরদার ছিল, ঈদের পরে কিন্তু আমরা একদম তা ভেঙে পড়েছে দেখছি, যার জন্যই কিন্তু যার যেমন খুশি তেমনটা ভাবে ভাড়া আদায় করছে যানবাহনগুলোতে। তবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কয়েকটি ফেরি লঞ্চ রয়েছে তা দিয়ে নির্বিঘ্নে ঈদের আগেও যানবাহন পারাপার করা হয়েছে এবং কর্মমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করার জন্য যথাযথ ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। ঘাটে নেই ফায়ার সার্ভিস ও অতিরিক্ত কোনো পুলিশ সদস্য। এই মুহূর্তে যখনই দৌলতদিয়া থেকে কোনো ফেরি বা লঞ্চ পাটুয়া ঘাটে এসে পৌঁছাচ্ছে, তার মধ্যে কিন্তু বেশ যাত্রী এবং যানবাহনটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে কিন্তু আবার পাটুয়া ঘাট থেকে অনেক যানবাহন এবং যাত্রী দৌলতদিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তাদের চোখে মুখে কিন্তু আনন্দের ছোঁয়া রয়েছে। দীর্ঘ সময়ের পর দীর্ঘ একটা ছুটি তা কিন্তু তারা কিন্তু স্বজনদের সাথে কাটিয়েছেন এই ছুটিটা। তবে অভিযোগ একটাই, যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে যানবাহনগুলোতে। এই মুহূর্তে পাটুরিয়া ঘাটের 5 নম্বর ঘাট থেকে গৌরী নামের একটি ফেরি ছেড়ে চলে গিয়েছে দৌলতদিয়ার উদ্দেশ্যে। 4 নম্বর ঘাটে রয়েছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ভাষা শহীদ বরকত। এছাড়াও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেরামত আলী নামের একটি ফেরি যথেষ্ট যানবাহন এবং যাত্রী নিয়ে তারা কিন্তু দৌলতদিয়ার উদ্দেশ্যে চলে গিয়েছে। আমার পিছনে রয়েছে নতুন ফেরিতে বাইকার এবং সেই ফেরিটাও কিন্তু লোড নিচ্ছে। আমার ডান পাশে রয়েছে বনলতা, সেটাও কিন্তু লোড নিচ্ছে। অর্থাৎ পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে একটা চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রোডে মোট 33টি লঞ্চ এবং 22টি ফেরিতে এবং 41টি স্পিড বোট চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। ফিরতি যাত্রার খবর জানতে সরাসরি ছিলাম পাটুরিয়া ঘাট এলাকায়। পাহাড়ের সাংগ্রাই উৎসবের সুর, জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ তরুণীরা। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় পালন করে এই উৎসব। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাংগ্রাই উৎসবে মাতেন মারমা সম্প্রদায়ের মানুষ। মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে তারা পালন করে এই উৎসব। উৎসব উপলক্ষে স্থানীয় রাজার মাঠে আয়োজন করা হয় মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসব। মারমা তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে উদযাপন করে এই উৎসব। শুধু মারমারাই নয়, পানি উৎসবে অংশ নেন পাহাড়ে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দা ও বাঙালিরাও। এক বছর অপেক্ষায় আজকে আমাদের মূল পানি খেলা, সবাই মজা করতেছে। আমাদের মারমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এটার জন্য সারা বছর মারমারা অপেক্ষা করে থাকে। এটা হচ্ছে আমাদের পুরানো বছরে যে আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, অসুস্থ যুক্ত যেটা ধুয়ে মুছে যায়, নতুন বছর নতুন করে যাতে আমরা উদযাপন করতে থাকতে পারি। উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরাও। সবার অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় পার্বত্য জেলা বান্দরবান। পানি খেলাটা তো রাখাইনদের এবং মারমাদের একটা ঐতিহ্যবাহী খেলা। বাংলাদেশে এই সম্প্রদায় দুইটোর মধ্যেই এই খেলাটা হয়। বুধবার শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। এনে জাকির, সময় সংবাদ, বান্দরবান। পাপ মোচনের আশায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুণ্য স্নান করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে বরিশালের দুর্গাসাগর দিঘিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠান। বিস্তারিত জানাতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং বরিশালের দুর্গাসাগর দিঘিতে আছেন সহকর্মী শাকিল মাহমুদ। সরাসরি শুরুতেই যাচ্ছি সাদিকের কাছে।
সূর্যোদয়ের পর থেকেই কিন্তু ব্রহ্মপুত্র নদে, ময়মনসিংহের যে ব্রহ্মপুত্র নদ, সেখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এখানে এসে তারা এখানে মহাষ্টমী পূর্ণ স্নানে অংশ নিচ্ছেন। এখানে আমি যেটা দেখতে পেয়েছি যে এখানে যে আনুষ্ঠানিকতাটা সকাল ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে এই নগরীতে যারা আছেন সনাতন ধর্মাবলম্বী তারা কিন্তু পূজার সামগ্রী নিয়ে এখানে পায়ে হেঁটে এসেছেন এবং এটা আমরা দেখেছি যে তাদের সাথে যে বিভিন্ন ধরনের ফল এবং ফুল এগুলো নিয়ে কিন্তু এখানে এসে এই ব্রহ্মপুত্র নদে এখানে প্রথম গোসল করে স্নান করে কিন্তু যে তারা এই আনুষ্ঠানিকতা শুরু করেছে এবং প্রথমে স্নান করার পরবর্তীতে এই যে পূজার যে সামগ্রী আছে এগুলি মন্ত্র পাঠের পর বিসর্জন দিয়ে পরবর্তীতে আবারও গোসল করা হচ্ছে, অর্থাৎ দুইবার কিন্তু এখানে স্নান করে এখানে তারা যেটা তাদের সনাতন ধর্মাবলম্বীরা যেটা বিশ্বাস করছেন যে এই স্নানের মাধ্যমে তারা পবিত্র হবেন এবং তাদের যে পাপ মোচন হবে এই আশা কিন্তু প্রতি বছরের মতো এবারও এখানে দেখতে পাচ্ছি যে আসলে হাজার হাজার যেই পূর্ণ যারা পাপ মোচনের আশায় সনাতন ধর্মাবলম্বীরা হাজির হয়েছেন এবং তারা যেটা বলছেন যে তারা এই ব্রহ্মপুত্র নদে এখানে ডুব দিয়ে এখানে পানিতে গোসল করে তাদের সাথে পাপ যেটা ছিল সেটাও কিন্তু এখানে মোচন হয়ে যাচ্ছে। সেই আসলে ভগবানকে সন্তুষ্ট করার আশায় কিন্তু তারা এখানে এসেছেন এবং এইখানে আরেকটা বিষয় যেটা দেখেছি যে এখানে স্নান করার পরবর্তীতে এই চলে যাওয়ার সময়ও কিন্তু এখানে মাটিতে কাপড় বিছিয়ে রাখা হয়েছে এবং এখানে দরিদ্রদের জন্য বিভিন্ন খাদ্যপণ্য এখানে বিসর্জন দেওয়া হচ্ছে, এখানে দরিদ্রদের জন্য দান করা হচ্ছে, সেটা আমরা দেখেছি। তো আমরা কথা বলেছিলাম এখানে যারা এই কার্যটা সম্পাদন করার জন্য কিন্তু এখানে অনেক পুরোহিত আছেন, তারা মন্ত্রপাঠ করিয়ে এখানে কিন্তু এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন এবং এটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য কিন্তু এখানে র্যাব, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং এখানে স্নান করার পরবর্তীতে এখানে যেই বিভিন্ন পয়েন্টে তৈরি করা হয়েছে, এই কাপড় পরিবর্তনের স্থান তৈরি করা হয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে সবাই পূর্ণ স্নান করে এখানে কাপড় পরিবর্তন করে আবার ঘরে ফিরে যাচ্ছেন। আমরা আসলে প্রতি বছরের মতো এবার যেটা দেখেছি এবং আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন এখানে তারা প্রার্থনাও করছেন যেন তাদের পাপ মোচনের পাশাপাশি যেন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয় এবং দেশের সুখ এবং সমৃদ্ধির জন্য তারা কিন্তু প্রার্থনা করছেন এবং এই যে আনুষ্ঠানিকতা এটা কিন্তু চলতে থাকবে আরও কয়েক ঘন্টা এবং এই আজকে কিন্তু এই অষ্টমী উপলক্ষে কিন্তু মেলাও রয়েছে। আমরা নগরীর বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে আসলে মেলাও বসেছে, এখানে পূর্ণ স্নান শেষে কিন্তু তারা একে একে মেলায় গিয়ে আবার যোগ দিবেন এবং সেখানে শুধু আমরা বিভিন্ন ধরনের উপকরণ কিন্তু আমরা উঠেছে, আমরা দেখেছি মেলা। তো সকাল থেকে আসলে সারাদিন ব্যাপী কিন্তু এই মেলার যে ইয়েটা থাকবে, আমরা যদিও সকাল দিকেই এই ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তাদের এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এটা চলবে আরও কয়েক ঘন্টা ব্যাপী। আমরা কথা বলেছিলাম এখানে যারা আছেন সনাতন ধর্মাবলম্বীদের যারা ধর্মীয় গুরু আছেন, তারা বলছেন যে খুব সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে এবং এবার খুব শান্তিপূর্ণভাবে এসেছেন এবং এবার যেই ব্যবস্থাপনা করা হয়েছে এই পূর্ণ স্নানের, এটা আসলে খুব সুশৃঙ্খল এবং তারা এইভাবেই তাদের পাপ মোচন করবেন। আমরা চলে যাব আমাদের সহকর্মী বরিশালের শাকিল মাহমুদের কাছে, সেখানেও এই তথ্য জানতে। দেখুন, বরিশালের দুর্গাসাগর দিঘিতে সনাতন ধর্মাবলম্বীদের চলছে অষ্টমী স্নাতোৎসব এবং এই উৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীরা যেটা বিশ্বাস করে যে প্রতি বছরের চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসবটি তারা পালন করেন এবং এই উৎসব পালনের মধ্য দিয়ে তাদের যে পাপমুক্ত হওয়ার যে কামনা, সেই কামনায় তারা আসলে এই দিঘিতে একত্রে মিলিত হন বলে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা আমাদেরকে জানিয়েছেন এবং সকাল থেকেই আমরা আসলে বরিশালের যে এই দুর্গাসাগর দিঘি, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আসছে এবং পাপ মোচনে যে তাদের যে ধর্মীয় যে রীতিনীতি সেগুলো মেনে তারা কিন্তু এখানে গোসল করছে বলে কিন্তু আমরা দেখছি। যদিও জানা গেছে যে যারা এখানে যারা ধর্মীয় যারা গুরু আছে বা ঠাকুর আছে, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে হিন্দু ধর্মাবলম্বীদের মতে এখন থেকে 500 বছর
বছর পূর্বে রাজা সতীত্র নারায়ণ রায়ের পূর্বের বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া রাজা কত্তব নারায়ণ রায় ও মাধব নারায়ণের বাংলার চন্দ্রদ্বীপ এবং রাজধানী এই মাধবপাশা গ্রামে ছিল। পরে রাজা মাধব নারায়ণ রায়ের নামে অনুসারে এই গ্রামের নাম হয় মাধবপাশা গ্রাম। এবং সেই যে রাজা তিনি কিন্তু আসলে এই স্নানের যে আয়োজন সেটা তিনি করে আসছিলেন এবং তারপর থেকেই কিন্তু এখানে পুণ্য স্নান ও যে সনাতন ধর্মাবলম্বীদের সেটা কিন্তু এখানে হয়ে আসছে। এবং এই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর কিন্তু আসলে মেলারও আয়োজন করা হয় এবং একদিন ব্যাপী কিন্তু মেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে তাদের যে পাপ সেই পাপ মোচনের আশায় কিন্তু তারা এখানে এসে মিলিত হয়েছে, তারা এখানে স্নান করছে এবং তাদের যে ধর্মীয় যে রীতিনীতিগুলো আছে সেগুলো তারা মানছে এবং তারা বিশ্বাস করে যে এই রীতিনীতির মধ্য দিয়েই তাদের যে পাপগুলো আছে সেগুলো মোচন হবে বলে তারা কিন্তু বিশ্বাস করে বলে তারা জানিয়েছে। আমরা এখানে সকাল থেকেই দেখছি যে ধর্মীয় যে যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা কিন্তু তাদের পরিবার সহ আসছে এবং এখানে যে রীতিনীতিগুলো আছে, এখানে যারা ধর্মীয় গুরু আছে, যারা ঠাকুর আছে তাদেরকে নিয়ে সেই অনুযায়ী তারা পূজা দিচ্ছে। পূজা শেষে তারা এই দুর্গাসাগর দিঘিতে আসছে এবং এই দুর্গাসাগরে কিন্তু তারা স্নান করছে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে এসে যেটা আরও জানতে পেরেছি যে এই অঞ্চল এইখানে কিন্তু এই ঐতিহ্যবাহী দুর্গাসাগর স্নানের পরে ব্রাহ্মণরা মন্ত্র পড়িয়ে পুণ্যার্থীদের পাপ মোচন করান, এমন বিশ্বাস যুগ যুগ ধরে কিন্তু দুর্গাসাগরে মিলিত হচ্ছে পুণ্যার্থীরা। এবং তারা কিন্তু দাবি করছে যে এই যে প্রতি বছর তারা এই ধর্মীয় অনুষ্ঠানটি করে থাকে এবং এবার তাদের আশা যে এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু দেশে শান্তি ফিরে আসবে এবং যে পাপ আছে সবগুলো কিন্তু মোচন হবে বলে কিন্তু তারা দাবি করছে। এবং তারা আরও দাবি করছে যে দেশে যাতে শান্তি ফিরে আসে সেই কামনায় কিন্তু তারা এখানে মিলিত হয়েছে এবং তারা এই দেশের শান্তি ফিরিয়ে আনতে কিন্তু তারা প্রার্থনা করছে বলে কিন্তু তারা জানিয়েছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান অনুষ্ঠানের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম বরিশালের দুর্গাসাগর দিঘিতে এবং ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ে। রাজধানীর মহাখালীতে আলম এশিয়া পরিবহনের চালক ও সহকারীকে পুলিশের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার রাত 11:30টার দিকে বাস শ্রমিকরা রাস্তা অবরোধ করলে প্রায় আধা ঘন্টা মহাখালী সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেন পুলিশ ও শ্রমিকরা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, 2 পুলিশ সদস্য আলম এশিয়া পরিবহনের শ্রমিকদের মারধর করে। এদিকে পুলিশের অভিযোগ, বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল আলিম নামে এক উপপরিদর্শককে মারধর করেছেন। রাজধানীর বঙ্গবাজারের অস্থায়ী দোকান সরানোর কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের আগেই নোটিশ দিয়েছিল কর্তৃপক্ষ। নোটিশ পেয়ে ঈদের আগেই মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করলেও চলছিল বেচাকেনা। সোমবার বিকেল থেকে ভেম্পু ব্যবহার করে অস্থায়ী দোকানগুলো তুলে দেওয়ার কাজ শুরু হয়। খবর পেয়ে দোকানের বাকি থাকা মালামাল এবং আসবাবপত্র সরিয়ে নেন দোকানিরা। 2023-এর এপ্রিলে আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বহুতল আধুনিক বিপণী বিতান নির্মাণেই এই কর্মযজ্ঞ। তবে মালিকদের সঙ্গে ক্ষতিগ্রস্ত অন্তত একটি দোকান বরাদ্দের দাবি করছেন ব্যবসায়ীরা। আমাদের যে মার্কেটের কাজ সেটাও দ্রুত শেষ করতে হবে এবং আমরা যেন পুনরায় আমরা ফিরে দাঁড়াতে পারি। যার যার জিনিস সেই সব লেগে গেছে, কেউ ভেঙে চলে লেগে গেছে। আমরা এতটুকু আশাবাদী ছিলাম যে আমাদেরকে অনুদানের টাকাটা দিয়েই উচ্ছেদ করবে, কিন্তু সেই সুযোগটা ওনারা আমাদেরকে দেয় নাই। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত সজীব মুন্সির পরিবার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুরে উপজেলার বিলাসপুরে নিহত সজীবের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই বোন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্বজনদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে কুদ্দুস ব্যাপারী ও তার লোকজন ককটেল মেরে সজীব মুন্সিকে হত্যা করেছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে বিক্ষোভ মিছিল করেন স্বজন ও স্থানীয়রা। বান্দরবানে বিভিন্ন সময় চুরি হওয়া 50টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারণার নগদ টাকা উদ্ধার করেছে এপিবিএন। সোমবার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে মোবাইল ও নগদ টাকা। পরে সংবাদ সম্মেলনে হারিয়ে যাওয়া 50টি মোবাইল ও নগদ 97,000 টাকা মালিকদের বুঝিয়ে দেন এপিবিএন বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান। ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার উলুবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, রাত 1:15টার দিকে একদল ডাকাত উলুবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেনের বাড়িতে প্রবেশ করে। বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে বন্দেখালী গ্রামের সেলিম হোসেন বাড়ি থেকেও নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে যায়। স্থানীয়রা টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করলে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। নাটোরে ধর্ষণ ও স্ত্রী হত্যার আলাদা 2 মামলায় 2 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার পাঠানো প্রেস রিলিজে বলা হয়, সিংড়ায় এক গৃহবধূ রাতে ঘরের বাইরে বের হলে তার চাচা শ্বশুর তাকে ধর্ষণ করে। ভুক্তভোগী মামলা করলে রোববার রাতে তাকে গ্রেফতার করে র্যাব। অন্যদিকে বিয়ের 3 দিন পর 6 এপ্রিল রাতে নূপুর নামের এক গৃহবধূকে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী আজমল। পরদিন বাবার করা মামলায় অভিযুক্তকে রোববার রাতে বগুড়া থেকে গ্রেফতার করে র্যাব। নোয়াখালীতে ফলের আড়তের লকার ভেঙে 1,80,00,000 টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। চৌমুহনীতে রোববার রাতে ফলের আড়তে চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে চুরির বিষয়টি জানতে পারেন প্রতিষ্ঠানের কর্মীরা। সুবর্ণ ফ্রুট এজেন্সি নামের আড়ত থেকে নগদ টাকা ও সিসিটিভির ডিভিআর লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। অভিযোগ পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। নওগাঁয় প্রতিপক্ষের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সাদিকুল ইসলাম ওরফে ছোটন ও তার বাবা মান্দা এলাকায় চায়ের দোকানে ব্যবসা করতেন। অন্যের জমিতে করা চায়ের দোকানটি উচ্ছেদ করতে আসে কয়েক যুবক। দোকান সরাতে সময় চাইলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা বাঁধে ছোটনের। এ সময় লাঠি দিয়ে ছোটনের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে সে। রাজশাহী মেডিকেলে নেওয়ার পর মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের মামলা করেছেন। জয়পুরহাটে ব্রিজ থেকে পড়ে মারা গেছে 15 বছরের মাদ্রাসার শিক্ষার্থী। সোমবার সকালে খেতলালের বটতলী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, মাদ্রাসার শিক্ষার্থী জনি বগুড়ার শিবগঞ্জে খালার বাড়িতে যাচ্ছিল। দুপুরের দিকে বটতলী ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকার কথা জানতে পারেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দিনাজপুরের বাহাদুর বাজারে অতিরিক্ত খাজনা নেওয়ার প্রতিবাদে মুরগি বেচাকেনা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সোমবার অনির্দিষ্টকালের জন্য মুরগি বেচাকেনা বন্ধ করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, দোকান প্রতি দৈনিক 90 টাকা থেকে বাড়িয়ে খাজনা নির্ধারণ করা হয় 180 টাকা। এর উপর আবার নতুন করে প্রতিটি মুরগির খাজনা নির্ধারণ করা হয়েছে 3 টাকা। এতে ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে। ভারপ্রাপ্ত মেয়র জানান, পৌরসভার পক্ষ থেকে খাজনার তালিকা টাঙিয়ে দেওয়া হবে। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 99তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে 15 দিন ব্যাপী সুলতান মেলা। সোমবার বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুলতান ফাউন্ডেশনের আহ্বায়ক আশিকুর রহমান মিকু।
দেশ বিদেশে চিত্রশিল্পীদের চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি মেলায় 46টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সঙ্গীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবে। ওনার যে অবদান, আমরা মনে করি যে যেখানে থাকি আমরা তার এই অবদানকে স্বীকার করে তার জীবনের যে থিমগুলো সেটা যদি আমরা আমাদের জীবনে কিছু বাস্তবে কাজে লাগাতে পারি। প্রত্যেক দিন আমাদের এখানে মেলাতে নড়াইলের যে বিভিন্ন শিল্প সংগঠন আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, তাদের পরিবেশনা থাকবে। আমাদের এখানে 46টি সাংস্কৃতিক সংগঠন এই 15 দিনে পরিবেশনা উপস্থাপন করবে। 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের সাজ রব চলছে স্মৃতিসৌধ ধোয়া মোছার কাজ। প্রস্তুত করা হচ্ছে শেখ হাসিনা মঞ্চ। বুধবার সকালে অনুষ্ঠিত হবে জনসভা, কুচকাওয়াজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনার পর এবার বড় পরিসরে পালন করা হবে দিনটি। 50,000-এর বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। থাকবে 2টি মেডিকেল টিম, নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা যে বিলবোর্ডগুলো করবো সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কার্যক্রম এবং ঐতিহাসিক 17 এপ্রিলের যে থিম সেগুলো ফুটিয়ে তুলবো। আমাদের জাতীয় 4 নেতার জীবনী এবং আমাদের যে 17 এপ্রিল স্বাধীনতা দিবসের ঘোষণাপত্র সেটিও তুলে ধরা হবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আবার ভেন্যুর বাইরেও আমরা যাতে এরকম যেন না হয় যে বাইরে থেকে অনাকাঙ্ক্ষিত কোনো লোক এসে নিরাপত্তা বিঘ্ন করতে পারে, সে লক্ষ্যে আমরা সদা সতর্ক রয়েছি। পুরো জেলাটাকে আমরা সেভাবে অত্যন্ত জাঁকজমকভাবে সাজাচ্ছি এবং এটি আসলে আমাদের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক মুজিবনগর দিবস। তো সেক্ষেত্রে প্রতিবারই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এটা উদযাপিত হয়ে থাকে। যথাযথ মর্যাদার সাথে এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। দেশের বাইরের খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার শুরু হয়েছে। সোমবার নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের উপস্থিতিতে জুরি সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। ট্রাম্প হচ্ছেন প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হলেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। মার্কিন ইতিহাসে বিরল ঘটনা, ঐতিহাসিক ফৌজদারি অপরাধের মামলায় বিচার শুরু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সোমবার ট্রাম্পের উপস্থিতিতেই নিউ ইয়র্কের ক্রিমিনাল কোর্টে বিচার শুরু হয়। এদিন বিচারের জন্য জুরি সদস্য নির্বাচন প্রক্রিয়া শুরু করেন বিচারক হুয়ান মার্কান। প্রথম দিন 96 জনকে আদালত কক্ষে তলব করা হয়। প্রথম বাছাইয়ে অর্ধেকের বেশি নিরপেক্ষতার প্রশ্নে বাদ পড়েন, আর অন্তত 9 জন বিভিন্ন কারণ দেখিয়ে সরে দাঁড়ান। এরপর 18 জন সম্ভাব্য জুরি সদস্যকে ডাকা হয়। এদের মধ্যে বিচারক মার্কান 9 জনকে প্রশ্ন করেন। তারা কেউই মাইকেল কোহেন বা ট্রাম্পের লেখা কোনো বই পড়েননি বলে আদালতকে জানান। তারা এও জানান যে তারা কখনো ট্রাম্পের হয়ে কাজ করেননি বা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেননি। এরপরই প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। সম্ভাব্য জুরি সদস্যরা বিচারক মার্কানের তৈরি করা প্রশ্নপত্রের উত্তর দেবেন। মামলার বিচারক ও আইনজীবীরা এই জুরি সদস্যদের বিষয়ে প্রশ্ন করতে পারেন। এরপরই চূড়ান্ত হবে 12 জন জুরি ও 6 জন বিকল্প সদস্য। সোমবার এ প্রক্রিয়া শেষ হয়নি। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আবারও বিচার কার্যক্রম শুরু হবে। যুক্তরাষ্ট্রে 2016 সালের নির্বাচনের ঠিক আগে তথ্য গোপন রাখার জন্য পর্নোতারকা স্টোর্মি ড্যানিয়েলসকে গোপনে অর্থ দেওয়ার অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। ওই অর্থের বিষয়টি গোপন রাখতে ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নেন ডোনাল্ড ট্রাম্প বলে অভিযোগ রয়েছে। সোমবার শুরু হওয়া বিচার শেষ হতে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। আর দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের জেল হবে অন্তত 4 বছর। তবে জরিমানা দিয়ে তিনি কারাবাস থেকে রেহাই পেতে পারবেন। এই মামলা ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে আরও 3টি মামলা চলমান, যদিও নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। এ বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে রিপাবলিকান এই প্রার্থী নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে বিচারে দোষী সাব্যস্ত হলে ট্রাম্প নির্বাচন করতে পারবেন কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ইউরোপের একমাত্র দেশ আয়ারল্যান্ড, যারা 1972 সালে ইউর সদস্যপদ পাওয়ার পর থেকেই আন্তর্জাতিকভাবে চাপ দিয়ে আসছে ইসরায়েলের বিরুদ্ধে।
পাশাপাশি ফিলিস্তিনিদের আর্থিক সহায়তাও দিয়ে আসছে দেশটি। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। ব্রিটেনের নিয়ন্ত্রণে থাকাকালীন আয়ারল্যান্ড প্রায় লন্ডন থেকে হিংসাত্মক ও বৈষম্যমূলক শাসনের শিকার হয়। তবে তাদের নগ্ন চেহারা সামনে আসে 1840 সালে আলু দুর্ভিক্ষের সময়। যেহেতু দেশটির প্রধান খাদ্য ছিল আলু, সে সময় পরপর কয়েকবার আলু চাষ পর্যাপ্ত না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয় আয়ারল্যান্ডে। সেই দুর্ভিক্ষে 10 লাখ মানুষ মারা যায় দেশটিতে। সে সময় ক্ষুধার্ত জনসংখ্যাকে পর্যাপ্তভাবে সহায়তার জন্য এগিয়ে আসেনি ব্রিটিশ সরকার। আর এই কারণে আরো 10 লাখ মানুষ নিজ জন্মভূমি ছেড়ে বিভিন্ন দেশে পাড়ি জমান। 12 শতকে অ্যাংলো নরমান আক্রমণকারীরা স্থানীয় আইরিশদের কাছ থেকে বিশাল জমি দখল করে নিয়েছিল। ক্ষমতাচ্যুতির গল্প, জাতীয় পরিচয় প্রশ্নবিদ্ধ বা অস্বীকার করা, জোরপূর্বক দেশত্যাগ, বৈষম্য ও ক্ষুধা এর সবগুলোরই শিকার হয়েছে আয়ারল্যান্ড, যেমনটি সহ্য করছে ফিলিস্তিন। ফিলিস্তিনের মতো আয়ারল্যান্ডেরও সাম্রাজ্যবাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ঔপনিবেশিক অভিজ্ঞতা কতটা করুণ হতে পারে তা ফিলিস্তিন যেমন জানে, আয়ারল্যান্ডও তেমন জানে। আর তাই ইসরায়েলি হামলা, দখল, অবরোধ সবকিছুর বিরুদ্ধেই থাকে আয়ারল্যান্ড। অনেকেই প্রশ্ন করে থাকেন, আইরিশরা কেন ফিলিস্তিনিদের প্রতি এত সহানুভূতিশীল? সহজ উত্তরে দেশটির সরকার জানিয়েছে তারা তাদের ইতিহাসকে ফিলিস্তিনিদের চোখে দেখে। গাজায় ইসরায়েল যে খাদ্য সহায়তা ঢুকতে দিচ্ছে না, একে গণহত্যার অংশ হিসেবে বিবেচনা করে আয়ারল্যান্ড। দেশটির এমন অবস্থানে আয়ারল্যান্ডের প্রতি সম্মান আরো বেড়ে গেছে প্রবাসী বাংলাদেশিদের। যখন থেকেই আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হলো, তখন থেকেই ইসরায়েলের বিপক্ষে একটি আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং তারা এতটাই সাহসিকতার সাথে ইসরায়েলের বিরোধিতা করে যে চাপ সৃষ্টি করার কাজটি চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আন্তরিকভাবে সবার জন্য দোয়া করি এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ এই সাপোর্টকে যেন কবুল করেন এবং আয়ারল্যান্ড দেশটিকে বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। আয়ারল্যান্ডের 71% বেশি মানুষ বিশ্বাস করে ফিলিস্তিনিরা একটি বর্ণবাদী শাসনের অধীনে বসবাস করছে। গাজায় ইসরায়েলের আক্রমণ ন্যায়সঙ্গত নয় বলেও মনে করেন তারা। এদিকে ফিলিস্তিনকে এখন পর্যন্ত 20 মিলিয়ন ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছে আয়ারল্যান্ড। আগামীতে আরও অর্থ দেবে বলেও পরিকল্পনা রয়েছে আয়ারল্যান্ডের। কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতা কি যাতনা বিষে বুঝিবি সে কিসে কবু আসি বিষে দংশিনী যারে। আসলেই তাই, একজন ভুক্তভোগী ছাড়া মানুষের দুঃখ, কষ্ট ও হারানোর বেদনা বোঝা বেশ কঠিন। আয়ারল্যান্ড ব্রিটিশ শোষণ মুক্ত হয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের উন্নত দেশে পরিণত হয়েছে, ঠিক সেভাবে একদিন ফিলিস্তিনও বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা বিশ্বের শান্তিকামী মানুষদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। পবিত্র হজ সামনে রেখে ওমরাহ হজের ভিসার মেয়াদ কমালো সৌদি আরব। দেশটিতে অবস্থানরত অথবা এখনও ওমরাহ পালনে সৌদি আরবে উপস্থিত হননি সব ওমরাহ ভিসাধারীদের মেয়াদ শেষ হবে আগামী 15 জিলকদ বা 23 মে। এর মধ্যেই দেশ ত্যাগের নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে দেশ না ছাড়লে গুনতে হবে জরিমানা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবে পবিত্র হজকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন। জিলকদ মাসের শুরু থেকেই বিদেশি মুসল্লিদের আগমন শুরু হয় দেশটিতে। পবিত্র হজ সম্পন্ন হওয়া পর্যন্ত হজ পালনে আগত মুসল্লিদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ সময় সাময়িক বন্ধ রাখা হয় ওমরাহ হজ পালনের ভিসা। এদিকে পবিত্র হজকে কেন্দ্র করে ওমরাহ ভিসার মেয়াদ 15 জিলকদ উত্তীর্ণ হবে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ 29 জিলকদ পর্যন্ত থাকত। এবছর তা পরিবর্তন করে 15 জিলকদ বা 23 মে পর্যন্ত করা হয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায় 3 মাস মেয়াদী ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে, যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো। ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে 3 মাস মেয়াদ থাকবে বলে এবং তা 15 জিলকদের মধ্যেই শেষ হতে হবে।
হজের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ করতে এবং পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি বছর সৌদি আরবে হজ পালনে প্রায় 25 লাখের মতো মুসল্লি অংশ নেন। চাঁদ দেখা সাপেক্ষে এবছর 15 জুন পালিত হবে পবিত্র হজ। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় পাকিস্তানে অন্তত 41 জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগই কৃষক বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে তাদের মৃত্যু হয়েছে বজ্রপাতের কারণে। সবচেয়ে খারাপ অবস্থা বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায়। রাজধানী ইসলামাবাদের অবস্থাও ভালো নয়, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দক্ষিণ আফ্রিকায় হয়ে গেল ঈদ পুনর্মিলনী, পহেলা বৈশাখ ও পিঠা উৎসব। দেশটির বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের অ্যাস্ট্রো হকি ক্লাবে উৎসব আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। বাহারি স্বাদের দেশীয় খাবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ছোট থেকে বড় সব বয়সীরা। তৃতীয়বারের মতো এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। দল মত নির্বিশেষে সকল প্রবাসীদের অংশগ্রহণ বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে বলে মনে করেন তারা। এই উৎসবে সামিল হতে পেরে খুশি প্রবাসীরাও। তবে কি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? ডিপিএল এর প্রাইম ব্যাংক আবাহনী ম্যাচ শেষে জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রায় 1.5 ঘন্টার ঊর্ধ্বদার বৈঠক করেছেন তামিম। জানিয়েছেন নিজের ভাবনা। পরে এই ইস্যুতে বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে আলাদা বৈঠক করেন শান্ত। গণমাধ্যমে তামিমের সঙ্গে বৈঠক নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য না করলেও টেস্ট দলে তামিমকে এখনও অপরিহার্য বলেই মনে করেন টাইগার অধিনায়ক। ম্যাচ শেষে শান্তর কাঁধে তামিমের হাত। আবাহনী প্রাইম ব্যাংক ম্যাচের ফলাফল ছাপিয়ে সাবেক আর বর্তমান অধিনায়ক যেন ফিরে গেলেন অতীতে। আন্তর্জাতিক ক্রিকেটে অনিশ্চিত তামিমের ভবিষ্যৎ। শান্তর কাঁধে গুরু দায়িত্ব, টাইগারদের 3 ফরম্যাটেরই নেতা। তবু আবাহনীর ড্রেসিং রুমে শান্ত তামিমের এমন রুদ্ধদ্বার বৈঠক কিসের ইঙ্গিত? ভেতরের খবর, নিজের ভবিষ্যৎ ভাবনা নাকি শান্তকে জানিয়েছেন এক সময়ের দেশের ওপেনার তামিম নাকি নিজেই বলেছেন তিনি অ্যাভেলেবেল আছেন। এরপর বেশ খানিকটা লুকোচুরি, সময় পার হয় বারে গণমাধ্যম কর্মীদের অপেক্ষা। তবু তামিম শান্তর বৈঠক যেন শেষই হয় না। প্রায় ঘন্টা দেড়েক পর বের হলেন দুজন। তামিম চলে গেলেন নিজ গন্তব্যে, শান্ত বসলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে। ছিলেন নির্বাচক হান্নান সরকার আর শাহরিয়ার নাফিসও। কিন্তু কি কথা হলো এমন ম্যারাথন সভায়? জবাবে শান্তর কৌশলী উত্তর। এটা আমরা তামিম ভাইয়ের মধ্যে থাকি। নর্মালি একটু আড্ডা দিয়েছি তামিম ভাইয়ের সাথে। ওরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন। ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম, কিভাবে আমরা আর একটু বেটার কিছু করতে পারি, ওটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ওরকম এতটুকু বলতে পারি, অনেক বেশি সিরিয়াস কিছু তা না, জাস্ট খেলা শেষে একটু দেখা করার। টি-20তে আগেই অবসর নিয়েছেন তামিম, ওয়ানডেতেও আর ফেরার সুযোগ নেই। তবে চলতি বছর আছে 8টা টেস্ট। ওপেনিং স্লটে তামিম ফিরলে তা কতটুকু স্বস্তি দেবে ক্যাপ্টেন শান্তকে? ওয়ানডে তো অনেকদিন পরে, এই মুহূর্তে ওটা নিয়ে তো প্ল্যান নেই। বাট হ্যাঁ, ওনার যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই উনি থাকলে তো অবশ্যই টিমের অনেক বেনিফিটেড হয় প্লেয়াররা, এবং প্লেয়াররা, জুনিয়র প্লেয়াররা বিশেষ করে অনেক কিছু শিখতে পারে। বাট এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করাটা মুশকিল। বাট তামিম ভাইয়ের মতো প্লেয়ার টিমে থাকলে, আমি একটু আগে যেটা বললাম, অবশ্যই তো বিশেষ করে যারা নতুন খেলছে তাদের জন্য তো শেখার অনেক কিছু থাকবে তার কাছ থেকে। তবে একটা বিষয় স্পষ্ট, দেশের স্বার্থেই জবনিকা পাত হওয়া উচিত তামিমের ফেরা না ফেরা ইস্যুর। স্মিত হাসিতে যাওয়ার আগে তেমনই যেন ইঙ্গিত দিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় এক অন্য রকম আলোচনা। কারা থাকছেন এবারে স্কোয়াডে তা নিয়ে চলে জল্পনা কল্পনা। আর শেষ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দল নিয়ে যা হয়ে গেল, এরপর তার গুরুত্ব যেন বেড়ে গেছে আরও কয়েক গুণ। তাই তো যুক্তরাষ্ট্র উইন্ডিজের টি-20 বিশ্ব আসর নিয়ে সমর্থকদের উত্তেজনা এখন চরমে। সবাই হিসেব মেলাচ্ছেন কারা হবেন এবারের স্বপ্ন সারথি। সেই হিসেবটা মেলানোর চেষ্টা করেছি আমরাও, যা থাকছে এবারের প্রতিবেদনে। টি-20 বিশ্ব আসরের এখনো বাকি বেশ কয়েক মাস। সেই মেগা আসরের আগে আরও অন্তত 2টো সিরিজ খেলবে বাংলাদেশ, যার একটা হোম আর একটা
অ্যাওয়ে সিরিজ, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ থেকেই শুরু হয়ে যাবে বিশ্বকাপের ক্ষণ গণনা। প্রধান নির্বাচকের কথায় একটা জিনিস পরিষ্কার, হোম সিরিজ থেকেই বিশ্বকাপের দল গুছিয়ে ফেলবে টাইগার ম্যানেজমেন্ট। পরের অ্যাওয়ে সিরিজে ঠিক হবে একাদশ এবং ব্যাটিং লাইন আপ, অর্থাৎ ভারত বিশ্বকাপের মতো কোনো পরীক্ষাগার হবে না বাংলাদেশ জাতীয় দল। শুরুর নামটা অবশ্যই অধিনায়কের। বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ভারত বিশ্বকাপে 2টো ম্যাচে ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করলেও পূর্ণ মেয়াদে এই প্রথম কোনো বিশ্ব আসরে বাংলাদেশের ব্যাটন হাতে নেবেন শান্ত। এরপর বাংলাদেশের 2 ওপেনার, সেখানে অনেক সমালোচনা থাকলেও চূড়ান্ত নামটা হবে লিটন দাসেরই, কারণ বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে অভিজ্ঞতাকেই মূল্য দিচ্ছেন নির্বাচকরা। লিটনের পার্টনার হিসেবে থাকার সম্ভাবনা বেশি সৌম্য সরকারের। আপাতত ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও দ্রুতই ফিরবেন এই অলরাউন্ডার। মিডল অর্ডারে বাংলাদেশের 4 জনকে নিয়ে নেই কোনো আলোচনা। কোনো দুর্ঘটনা না ঘটলে তারা যে থাকছেন সেটা এক প্রকার চূড়ান্ত। প্রথম নামটা তাওহিদ হৃদয়ের, এই তরুণের উপর পূর্ণ আস্থা টিম ম্যানেজমেন্টের। পরের নামটা বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানের। ব্যাট এবং বলে বিশ্ব ক্রিকেটে তার কাছাকাছি পারফরমেন্স নেই অন্য কারো। 117 ম্যাচে 2382 রান সাকিবের। বল হাতেও সমান পারদর্শী এই বাঁহাতি অর্থোডক্স। সাকিবের পরে থাকবেন দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 124টা, 118.19 স্ট্রাইক রেটে রান 2176। পরের নামটা টাইগার মিডল অর্ডারের নতুন সংযোজন জাকের আলী অনিক। লেট মিডল অর্ডারে প্রতিপক্ষকে চার্জ করতে থাকবেন আরও 2 জন, দুজনই স্পিনিং অলরাউন্ডার। শেখ মেহেদী 44 ম্যাচে রান করেছেন 317। বল হাতে 35টি উইকেটও কথা বলবে তার পক্ষে। পরের নামটা রিশাদ হোসেনের। লেগ স্পিনিং এই ব্যাটারের জায়গাটা যে পুরোপুরি নিশ্চিত তা হয়তো জানেন বাংলাদেশের 18 কোটি মানুষ। পরের 3 জন এই মুহূর্তে বাংলাদেশের পেস অ্যাটাকের ত্রিনয়ন। 57 ম্যাচে 56 উইকেট নেয়া তাসকিন আহমেদের সঙ্গে নতুন বল হাতে নেবেন গত 1 বছরে বাংলাদেশের সেরা পেসার শরীফুল ইসলাম। আর মিডল ওভারে ব্রেক থ্রু এনে দিতে ক্যাপ্টেনের ভরসা হবেন মুস্তাফিজুর রহমান। 91 ম্যাচে তার উইকেট 160টি। স্কোয়াডের 13 নম্বর জায়গাটা নিয়েও নেই কোনো বিভ্রান্তি। এখানে দীর্ঘদিন পর আবারও দলে ফিরবেন মোহাম্মদ সাইফুদ্দিন। 14 নম্বর জায়গাটা হতে পারে একজন ব্যাকআপ ওপেনারের। সেক্ষেত্রে এখানে বিজয়ের সঙ্গে নাম আছে তানজিদ তামিমের। সব সমস্যার মূলে স্কোয়াডের শেষ জায়গাটা, অর্থাৎ কে হবেন বিশ্বকাপের 15তম সদস্য, এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন আবাহনের পেসার তাসকিন আহমেদ। ব্যথা গুরুতর না হলেও সামনে বিশ্বকাপের বিবেচনায় বারবার প্রশ্ন উঠেছে স্পিড স্টারের বিশ্রাম নিয়ে। 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটে বল করেছেন 41 ওভার, আর শুধু ঢাকা প্রিমিয়ার লিগেই তাসকিন এখন পর্যন্ত 49 ওভার বল করেছেন। তাছাড়া বিপিএলে করেছেন 44 ওভার। জাতীয় দলকে গুরুত্ব দিয়ে ঘরোয়া ক্রিকেট থেকে এখনই তাসকিনের বিশ্রামের বিষয়ে ভাবা উচিত বিসিবির। বেছে বেছে ম্যাচ খেলানো, টেস্ট থেকে সামরিক বিরতি, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র না দেয়া, সবই যেন শুভঙ্করের ফাঁকি তাসকিনের বেলায়। পেস বিভাগকে নেতৃত্ব দেয়া বোলারকে নিয়ে বিসিবির সাবধানী মনোভাব মেলে না বাস্তবতার সঙ্গে। এই ছবিটা ভয় ধরাবে টাইগার ভক্তদের। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন, মাঠ ছেড়েছেন সতীর্থদের কাঁধে ভর করে। তবে খুব বেশি ভয়ের কিছু নেই, চোটটা ছোটখাটো। মুস্তাফিজ যেখানে আইপিএল খেলছেন, অনুমতি পেলে তাসকিনও খেলার কথা ছিল ভারতীয় লিগে, কিন্তু বিশ্রামের অজুহাতে দেয়া হয়নি আইপিএলে খেলার অনাপত্তিপত্র। অথচ ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত ম্যাচ খেলতে হচ্ছে। চোখ রাখা যাক 2024 সালে তাসকিনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে খেলার ফারাকটা। এখন পর্যন্ত এবছর জাতীয় দল তাসকিনকে পেয়েছে ওয়ানডে ও টি-20 মিলিয়ে 6 ম্যাচে। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে করেছেন 12 ওভার, যেখানে তুলে নিয়েছেন প্রতিপক্ষের 4 উইকেট। আর ওয়ানডে ক্রিকেটেও ম্যাচ খেলেছেন 3টি, যেখানে ওভার করেছেন মোট 29টি। তার ঝুলিতে উইকেট 11টি। এবছর জাতীয় দল তাসকিনের কাছ থেকে পেয়েছে 41 ওভার, নিয়েছেন 15 উইকেট।
অথচ চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 6 ম্যাচে বল করেছেন 49 ওভার, উইকেট ঝুলিতে আছে 12টি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগে 12 ম্যাচে 44 ওভার বল করে নিয়েছেন 13 উইকেট। ক্যারিয়ারে ইনজুরিকে সঙ্গী করে চলতে হয় পেসারদের, ব্যতিক্রম নন ঢাকা এক্সপ্রেসও। 2014 সালে অভিষেকের পর থেকে পড়েছেন নানা ধরনের ইনজুরিতে। বর্তমানে কাঁধের অবস্থা এতটাই খারাপ, তার সার্জারি করালে মাঠের বাইরে থাকতে হবে অন্তত 1 বছর। কিন্তু প্রশ্ন হলো ঠিকঠাক ওয়ার্কলোড মানা হচ্ছে কিনা তার বেলায়। আইপিএলে যেতে দেয়া হয়নি, কিন্তু ঠিকই ডিপিএলে একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন স্পিড স্টার। কিন্তু বিসিবি যেন চোখ বন্ধ করে বসে আছে। দলের সেরা পেসারকে বিশ্বকাপে সেরা অবস্থায় পেতে এখনই তার বিশ্রামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। শান্ত নাইমের জোড়া সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে 58 রানে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল আবাহনী। আর দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ অধিনায়ক তামিম ইকবাল। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 4 উইকেট হারিয়ে 341 রান জমা করে বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরেও প্রাইমের দলীয় সংগ্রহ থামে 283 রানে। তাসকিনের ম্যাজিক্যাল ডেলিভারি নাকি শান্তর স্বস্তির শতক, নাইম শেখের ধারাবাহিকতা অথবা মুশফিকের রাজস্বিক কামব্যাক। হাই ভোল্টেজ তবুও অনেকটা একপেশে ম্যাচে বৈশাখের তীব্র দাবদাহ আর আম্পায়ারিং বিতর্ক ছাপিয়ে স্পটলাইটে এই 4 জন। নাইম শেখের ব্যাট হাসলে হাসে আবাহনী। গেল কয়েক বছর ধরে চলমান মিথি এখন বাস্তব। যদিও চলতি আসরে ছন্দে ছিলেন না এই ওপেনার। দলের হয়ে 10ম ইনিংসে এসে প্রথম 3 সংখ্যার ইনিংস তার ব্যাটে। যদিও সতীর্থের শতককে আড়ালে ফেলেছেন নাজমুল হোসেন শান্ত। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা টাইগার কাপ্তান ঘরোয়ায় ফিরেছেন পুরনো ছন্দে। 4-6 আর 13-4-এ 85 বলে 118। যদিও মিরপুরে আবাহনীর গড়া রান পাহাড়ে বড় অবদান তাওহিদ হৃদয়েরও। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যর্থ তামিম ইকবাল। মানসম্মত বোলিং আক্রমণের সামনে শুরুতেই সাবেক টাইগার অধিনায়কের অমন অসহায় আত্মসমর্পণ স্রেফ ব্যাকফুটে ঠেলে দেয় প্রাইম ব্যাংকে। মিরপুরের ব্যাটিং প্যারাডাইসে তামিম না পারলেও এদিন ঠিকই 50 তুলে নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। যদিও আবাহনীর বিশাল রানের সামনে সে অবদান একেবারেই সামান্য। আকাশী নীলদের হয়ে বল হাতে রীতিমতো আগুন ঝরান তাসকিন সাকিব। দুজনই নেন 3টি করে উইকেট। অবশ্য এই পেসারদের বোলিং তাণ্ডবের সামনেও সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তার 111 রানের হান্নামানা ইনিংস অবশ্য হারের ব্যবধান কমিয়েছে প্রাইম ব্যাংকের। প্রাইমকে গুড়িয়ে জয়ের ধারা অব্যাহত আবাহনীর। অন্যদিকে দ্বিতীয় হারে প্রাইমের জন্য শিরোপার সম্ভাবনাও ফ্যাকাশে হয়ে গিয়েছে আরও। দারুণ জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন আবাহনীর নাজমুল হোসেন শান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। এদিকে মিরপুরের মতো ফতুল্লায়ও ডিপিএল এর 10ম রাউন্ডের সঙ্গী হয়েছে আম্পায়ারিং বিতর্ক। ইয়াসির আলী রাব্বির এলবিডব্লিউ নিয়ে আম্পায়ারদের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক করেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। যদিও পার্টেক্সের বিপক্ষে ম্যাচটিতে 5 উইকেটের জয় পেয়েছে ধানমন্ডি ক্লাবটি। পার্টেক্সের দেয়া 206 রানের জবাবে 4 ওভার হাতে রেখেই জয় তুলে নেয় সোহানের দল। দেশের ঘরোয়া লিগ আর আম্পায়ারিং বিতর্ক যেন একই সুতোয় গাঁথা। প্রথমে মিরপুরে প্রাইম ব্যাংকের ম্যাচে তামিম ইকবালের সঙ্গে আম্পায়ারদের বাগবিতণ্ডা। এর কিছুক্ষণ বাদে ফতুল্লায় শেখ জামালের ম্যাচেও ঘটেছে একই কাণ্ড। ফতুল্লায় পার্টেক্সের দেয়া 206 রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় 23 রানি সাইফ হাসানের উইকেট হারায় শেখ জামাল। এদিন দায়িত্বের পরিচয় দিতে পারেননি ফজলে রাব্বি, মুক্তার রাও। 100 রান তুলতেই 4 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ধানমন্ডির ক্লাবটি। এরপরই ব্যাটিংয়ে নামেন ইয়াসির আলী রাব্বি। ম্যাচের তখন চলছে 26তম ওভার। তানভীর হায়দারের লেগ স্ট্যাম্পে পিচ করা বল গিয়ে হিট করে ইয়াসির আলী রাব্বির পায়ে। আপিল করার সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দেন অনফিল্ড আম্পায়ার। এমন সিদ্ধান্ত দেখে অবাক হয়ে যান রাব্বি সোহান। সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আম্পায়ারদের সঙ্গে এ নিয়ে বেশ কিছুক্ষণ ধরে চলে তর্ক বিতর্ক।
ইয়াসিরকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে মাঠ থেকে ড্রেসিং রুমে যাওয়ার সময় রাব্বি জানান ব্যাটে লেগেছে তার বল। ব্যাট ছিল। রাব্বি আউট হওয়ার পর ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নেন নুরুল হাসান সোহান। তাইবুর রহমানকে সঙ্গে নিয়ে বাড়াতে থাকেন রান। পরে নিজের অপরাজিত 76 ও তাইবুর রহমানের সঙ্গে গড়া 105 রানের পার্টনারশিপে শেখ জামালকে 5 উইকেটের জয় এনে দেন সোহান। এর আগে প্রথম ইনিংসে পার্টেক্সের 2 ওপেনার মুনিম শাহরিয়ার ও আজমির আহমেদ শুরুটা দেখে শুনে করলেও 41 রানে তাইবুর আজমিরকে ফেরানোর পর বেশিক্ষণ টিকতে পারেননি মুনিমও। পরে মিজানুর রহমান ও জাহিদুজ্জামান রান বাড়ানোর কিছুটা চেষ্টা করেন, তবে তারাও ব্যর্থ হলে পুরোপুরি চাপে পড়ে যায় পার্টেক্স। শুরু হয় নিয়মিত বিরতিতে উইকেটের পতন। শেষ দিকে এসে যুব এশিয়া কাপ জয়ী দলের সদস্য আহারার আমিনের সর্বোচ্চ 35 রানের ওপর ভর করে 205 রানের সংগ্রহ পায় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। 3 উইকেট ও 39 রান নিয়ে ম্যাচ সেরা হন তাইবুর রহমান। তামিম হোসেন, সময় সংবাদ, ফতুল্লা, নারায়ণগঞ্জ। পাহাড়ে প্রাণের উৎসব বৈশাখী উপলক্ষে চলছে মারমা সম্প্রদায়ের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলা। আধুনিকতার ছোঁয়ায় এসব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এ খেলার অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন ধর্মীয় উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর। বৈশাখীর এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছোটন বিশ্বাসের ছবিতে রিপোর্ট। বৈশাখী উৎসব ঘিরে পাহাড়ে সাজ সাজ রং, জল কেলি ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, সংস্কৃতি নানা চর্চায় প্রাণের স্পন্দন। সেই রেশ ধরেই নতুন বছর বরণে খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন মারমা জনগোষ্ঠীর। সাংগ্রাইয়ের দ্বিতীয় দিনে বিভিন্ন ধরনের নিয়ম রীতির মাঝে আনন্দ উদযাপনে মত্ত পাহাড়ি মানুষজন। খাগড়াছড়ি জেলা সদরের মারমা উন্নয়ন সংসদের পক্ষ থেকে সপ্তাহব্যাপী খেলাধুলার আয়োজন করা হয়। আলারি, রি, আকাজা ও পানি খেলা সহ 10 ধরনের খেলার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এসব খেলায় অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। আমরা 2 টিমে 12 জন করে 24 জন, এক টিমে 12 জন করে 24 জন থাকে। আমাদের টিম প্রথমে খেলার সুযোগ পেয়েছি। আসলে ঐতিহ্য খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্য খেলাগুলোকে ধরে রাখার জন্য মারমা উন্নয়ন সংসদ প্রতি বছর চেষ্টা করে রাখছে, ধরে রাখার জন্য খেলাগুলোকে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন খেলা আছে, খেলা, লারি খেলা, তারপরে হচ্ছে পানি খেলা, সব খেলা আমরা সামনে করি। বৈশাখী কিংবা পাহাড়িদের কোনো অনুষ্ঠান ছাড়া ঐতিহ্যবাহী এসব খেলাধুলা একেবারেই চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাওয়া এই খেলা ফিরিয়ে আনতে এমন উদ্যোগ মারমা সম্প্রদায়ের। মারমাদের যে ঐতিহ্য খেলাধুলাগুলো রয়েছে হারিয়ে যাচ্ছে, এগুলো টিকিয়ে রাখার জন্য এবং সম্প্রসারণের জন্য আমাদের এই উদ্যোগ এটার অব্যাহত রয়েছে। এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্য তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগ। মঙ্গলবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখীর আনুষ্ঠানিকতা। সময় সংবাদ, খাগড়াছড়ি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিষে ভরে গেছে বুড়িগঙ্গার জল। কারখানার বর্জ্যে নদী হয়েছে ভাগাড়। দুর্গন্ধযুক্ত কালো পানিতে মাত্রাতিরিক্ত ভারী ধাতু। লাইফ সাপোর্ট থাকলেও দেখার নেই কেউ। আইএমএফের 10 শর্তের 9টি পূরণ। ঋণের বাকি অর্থ ছাড়ে কোনো বাধা নেই, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ওয়াশিংটনে সম্মেলন শেষেই ঢাকায় আসছে প্রতিনিধি দল। রোহিঙ্গা সংকট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক মহল। ভরণ পোষণের অর্ধেক অর্থও মেলেনি। আন্তর্জাতিক সংস্থাগুলোই প্রত্যাবাসনে বড় বাধা, শক্ত ভূমিকা নেওয়ার তাগিদ। এই ছিল ভোরের সময় এখনকার আয়োজন। এরপর সকালের সময় আপনাদের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ শ্রেয়া। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।